আসসালামু আলাইকুম। ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন সমাধানের আরও একটি পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা কথা বলবো শতকরা সংযুতি, আণবিক সংকেত ও স্থূল সংকেত এই রিলেটেড যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে। তাহলে চলো আমরা একটা প্রশ্নগুলো দেখে ফেলি। আচ্ছা, তাহলে ফার্স্ট প্রশ্ন, প্রোপেনে কার্বনের শতকরা সংযুতি কত? এবারে আসো, প্রোপেনের সংকেত কি? প্রোপেনের সংকেত হচ্ছে C3H8, তাই না? এখানে কার্বনের শতকরা সংযুতি বের করবো। আমরা এখানে সূত্র বসাই, দেখো পরমাণুর সংখ্যা, প্রোপেনে কার্বন আছে কয়টা? 3টা। আচ্ছা, কার্বনের পারমাণবিক ভর কত? 12। আণবিক ভর, টোটাল প্রোপেনের আণবিক ভর কত? 3 12 36 আর 8 কত? 44 ইন্টু 100%। তাহলে এখান থেকে যেটা অ্যান্সার হবে সেটাই হবে আমাদের প্রোপেনে কার্বনের শতকরা সংযুতি। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, 81.81% আছে আমাদের অপশন। ইয়েস, আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার পাচ্ছি আমরা গ নাম্বার। 61 এর সঠিক অ্যান্সার কত হবে? 61 এর সঠিক অ্যান্সার হবে গ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো, সোডিয়াম কার্বনেটে কার্বন মৌলটির শতকরা সংযুতি কত? সোডিয়াম কার্বনেটে কার্বন, তাহলে আসো এখান থেকেই আমরা এটা বের করে ফেলতে পারবো। তাহলে কার্বন আছে কয়টা? দেখো কার্বন আছে একটা। আর সোডিয়াম কার্বনেটে আণবিক ভর কত? আণবিক ভর 106। তাহলে এখান থেকে দেন যেটা অ্যান্সার হবে সেটি হবে আমাদের ফাইনাল অ্যান্সার। আমরা দেখি ঘ নাম্বার। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার কত পাচ্ছি আমরা? ঘ নাম্বার। সঠিক অ্যান্সার কত পাচ্ছি আমরা? 62 এর সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, দেন যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো, অ্যালুমিনিয়াম সালফেট যৌগে, আচ্ছা কি বলতেছে? অ্যালুমিনিয়াম সালফেট যৌগে সালফারের শতকরা সংযুতি কত নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আমরা এবার কাজ করব সালফারকে নিয়ে, রাইট? তাহলে আমরা এগুলোকে ইরেজ করে দেই, আমাদের সূত্র ঠিক সেম থাকবে। অ্যালুমিনিয়াম সালফেট, সালফারের শতকরা সংযুতি। তাহলে ফার্স্টে হিসাব করো, পরমাণুর সংখ্যা সালফার আছে কয়টা? দেখো নর্মালি একটা, কিন্তু ব্র্যাকেটে যেহেতু 3 এই জন্য 3 দিব আমরা। সালফারের ভর কত? 32। টোটাল অ্যালুমিনিয়াম সালফেটের ভর কত? এটা একটু হিসাব করি তো আমরা। অ্যালুমিনিয়াম 27 ইন্টু 2 যোগ সালফার আছে 3টা, তার মানে 3 ইন্টু 32 যোগ অক্সিজেন কয়টা? দেখো 3 4 12টা, তার মানে 16 ইন্টু 12 342। এখন ফাইনাল অ্যান্সার কত আসবে এখান থেকে? গ নাম্বার। আমাদের ফাইনাল অ্যান্সার কত হবে? গ নাম্বার। তাহলে 63 এর সঠিক অ্যান্সার কত হচ্ছে? 63 এর সঠিক অ্যান্সারটা পাচ্ছি আমরা গ নাম্বার। ওকে, ফাইন, গেল এটুকু। যাবো আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে সেই প্রশ্নে। দেখো কি বলছে, এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিতকারী অ্যাসিডে অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করো। এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিত করে কে বলতো? কার্বনিক অ্যাসিড। মনে রাখবে এটা। এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিত করে কোন অ্যাসিড? এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিত করে যে অ্যাসিড তার নাম হলো কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। এখন এই কার্বনিক অ্যাসিডে অক্সিজেনের শতকরা সংযুতি আমাকে নির্ণয় করতে বলতেছে। তাহলে আমরা এখন এখান থেকে এগুলো ইরেজ করে দিব, দেন বাকি কাজ। তাহলে অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন রয়েছে 3টা। আচ্ছা, অক্সিজেনের ভর কত? 16। কার্বনিক অ্যাসিডের ভর কত? 84, তাই না? 84। তাহলে এখন এখান থেকে বের করো। ও সরি, 62, 84 না, এটা হবে 62 গ্রাম। আণবিক ভর 62 গ্রাম। তাহলে আমরা এখন এখান থেকে হিসাব করব। 3 ইন্টু 16 ভাগ 62 ইন্টু 100 কত আসতেছে? 77। সো এখান থেকে খ নাম্বার সঠিক অ্যান্সারটি কত হবে আমাদের এখান থেকে? আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। সো আমরা এইটুকু মোটামুটি বুঝতে পেরেছি। যাচ্ছে নেক্সট প্রশ্ন। দেখো কি বলছে, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডে অক্সিজেনের সংযুতি নির্ণয় করো। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত কি বলতো? ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO7। আচ্ছা, এবারে আসো এখানে অক্সিজেন। তাহলে অক্সিজেন আছে কয়টা? দেখো অক্সিজেন আছে 7টা, তাই না? 7টা অক্সিজেন রয়েছে। আর এটা আণবিক ভর কত? 2 32 দুগুণী 64 প্লাস 7 ইন্টু 16 178। এটা আণবিক ভর কত পাচ্ছি আমরা? 178। সো তাহলে এখান থেকে কত আসবে ফাইনালি? 7 ইন্টু 16 ভাগ 178 ইন্টু 100 62। তাহলে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার পাচ্ছি আমরা গ নাম্বার 62। কত পাচ্ছি? 62। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো কি বলতেছে, যে এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে। বলছে বিকারটিতে উপস্থিত দ্রব্য অণুর মধ্যে তড়িৎ ঋণাত্মক মৌলটির শতকরা সংযুতি কত? এখানে দেখো কে রয়েছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল অক্সিজেন, যার তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3.5। তাহলে আমি মূলত অক্সিজেনের মান এখানে বের করব, মানে অক্সিজেনের শতকরা সংযুক্তির মান আমি বের করব। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে অক্সিজেন আছে কয়টা? একটা। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40।
তাহলে 16/40 ইন্টু 100 কত আসতেছে 40%। কত আসতেছে এখান থেকে অ্যান্সার? এখান থেকে অ্যান্সার আসতেছে আমাদের 40%। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এখান থেকে 40%। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন। দেখো বলতেছে যে নিচের উদ্দীপকটি পড়ো এবং এখান থেকে একটা প্রশ্নের অ্যান্সার দাও। বলতেছে 3 কার্বন বিশিষ্ট এক্স একটি অ্যালকাইন শ্রেণীর সদস্য যা পিভি প্রভাবকের উপস্থিতিতে 2 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ওয়াই নামক যৌগ গঠন করে ও এক্স যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুতি কত? ওকে, তাহলে ফার্স্ট আসলে আমরা এখান থেকে একটু বিক্রিয়াগুলো দেখে নিই যে বিক্রিয়া কি বলতেছে। বলতেছে যে 3 কার্বন বিশিষ্ট এক্স একটি অ্যালকাইন শ্রেণীর সদস্য। অ্যালকাইন তাহলে আমরা কি প্রোপাইন। প্রোপাইনের চেহারা কিরকম হবে দেখো, CH3C ট্রিপল বন্ধন CH প্রোপাইন। এই প্রোপাইনের সাথে কি হয় 2 মোল হাইড্রোজেনের বিক্রিয়া হয়। 2 মোল হাইড্রোজেন বিক্রিয়া যদি করে তাহলে দেখো এই যে ট্রিপল বন্ধনটা কিন্তু থাকবে না, ট্রিপল বন্ধনটা আমার ভেঙে যাবে। ট্রিপল বন্ধন ভেঙে আমার প্রোডাক্টটা কি হবে এখান থেকে? প্রোডাক্ট হবে এইটা যে CH3 CH2 CH3। এই যে 4টা হাইড্রোজেন 2টা যাবে এখানে আর বাকি 2টা যাবে এখানে। তাহলে C থেকে হয়ে যাবে CH2 আর CH থেকে হয়ে যাবে CH3। তাহলে আমরা এখান থেকে এইটুকু পেয়েছি। এবার বলতেছে যে এক্স যৌগ তার মানে এই যে প্রোপাইন, এক্স যৌগটা কি ছিল? প্রোপাইন। তাহলে এক্স যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুতি কত? তাহলে এক্স যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুতি আমাকে এখন নির্ণয় করতে হবে। আসো তাহলে আমরা এটা কিভাবে করবো সেটা দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল এক্স যৌগে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। তাহলে 4 × 1 আর ভর কত দেখো 3টা হাইড্রোজেন। তাহলে কত হবে 3 × 12 = 36, 36 আর 4 কত হবে 40। তাহলে 4/40 10 কত পার্সেন্ট হবে? 10%। তার মানে আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে 67 এর সঠিক অ্যান্সার কত পাচ্ছি আমরা? 10%। 67 এর সঠিক অ্যান্সার হবে 10%। আচ্ছা, এবারে যাচ্ছে নেক্সট প্রশ্নে। ব্লু ভিট্রিয়ালে ক্লাস পানির সংযুতি কত? ব্লু ভিট্রিয়ালে ক্লাস পানির সংযুক্তি কত? আচ্ছা, এবারে আসলে ব্লু ভিট্রিয়াল এর সংকেতটা কি বলতো? কপার সালফেট 5 অণু পানি, কপার সালফেট 5 অণু পানি। এবারে তোমাকে যেটা বের করতে হবে কপার সালফেটের আণবিক ভরটা তোমাকে বের করতে হবে। যেহেতু 5 অণু পানি, পানির অণু কত? 5 আর প্রতি অণুর ভর কত? 18। তাহলে আমরা একটু হিসাব করি। কপার 63.5 যোগ সালফার 32 যোগ অক্সিজেন 4 16 64 যোগ হাইড্রোজেন পানি আছে 5 × 18 মানে 5 অণু পানি। তাহলে 249 আমরা এখান থেকে পাচ্ছি এটা আণবিক ভর 249.5। তো যদি আমরা এখন এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত আসবে? ক নাম্বারটি 36.07 36.07। আচ্ছা, যাচ্ছি এর নেক্সট কোশ্চেনে। দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড 7 অণু পানি যোগে ক্লাস পানি শতকরা সংযুতি কত? যেহেতু 7 অণু পানি তাহলে আমাদের চেঞ্জ হবে এখানে 7 অণু হবে আর আণবিক ভরটা চেঞ্জ করতে হবে। তো দেখো আমরা আণবিক এখানে 7 অণু যেহেতু তাহলে দেখো আমরা কিন্তু এখন পানির আমরা এখানে বলতেছি ক্লাস পানির শতকরা সংযুতি কত? এই জন্য কিন্তু পানি নিয়ে কাজ করতেছে। যেহেতু কোশ্চেনটাই ছিল ক্লাস পানি রিলেটেড তার মানে এখান থেকে আমাকে পানি নিয়েই কাজ করতে হবে। আচ্ছা ফাইন। আর 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 এবারে কাজ করতেছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো আমরা এটা একটু বদলে ফেলি 7 অণু MgCl2। আচ্ছা, তো Mg ম্যাগনেসিয়াম কত? 24 তাই না? 24 প্লাস ক্লোরিন কত? 35.5 × 2 প্লাস 7 অণু পানি তাহলে 7 × 18 221। তাহলে এখান থেকে অ্যান্সার কত আসবে? 221। এখন ফাইনাল অ্যান্সারটা একটু চেক দিই আমরা। 7 × 18/221 × 100 57%। তাহলে এখানে কি 57% কি অপশন রয়েছে? হ্যাঁ, আমরা একটা 57% অপশন দেখতে পাচ্ছি ঘ নাম্বারে 57%, 57.01%। তাহলে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার কত হবে? 57.01%। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। গ্লুকোজ অণুতে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? আচ্ছা, গ্লুকোজের সংকেত কি বলতো? C6H12O6। এই যে C6H12O6। তাহলে গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180, হাইড্রোজেনের ভর 1 আর হাইড্রোজেন পরমাণু আছে কতটি? 12টি। পরমাণুর সংখ্যা হচ্ছে 12, হাইড্রোজেনের পারমাণবিক ভর হবে 1 আর গ্লুকোজের আণবিক ভর 180। সো এটা গুণ দিলেই আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তো অ্যান্সারটা কত আসতে পারে? ক নাম্বার কত পাচ্ছি আমরা? ক নাম্বার 6.67%, 6.67%। আচ্ছা, গেল এটা। যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো কোন যৌগে কার্বনের পরিমাণ 27.27। তাহলে এখান থেকে তোমাকে 4টাই বের করতে হবে, 4টাই বের করতে হবে। এখন একটা জিনিস একটু বুঝাই দিই তোমাদেরকে, তুমি সহজে কীভাবে বুঝবা। এখানে হাইড্রোজেনের পরিমাণ বেশি হলেও কিন্তু কম, মাত্র 4 গ্রাম, আর কার্বনের পরিমাণটা ম্যাক্সিমাম।
এখানেও কার্বনের পরিমাণটা হাইড্রোজেন থেকে অনেক বেশি, বাট এখানে কার্বনটা কম হতে পারে কারণ অক্সিজেন আবার কার্বন থেকে বেশি পরিমাণ ভর বিশিষ্ট মৌল। তাহলে আমরা গ নাম্বারটা একটু ট্রাই করি, গ নাম্বারে কার্বনের শতকরা পরিমাণ একটু ট্রাই করি। আচ্ছা, তো দেখো এখান থেকে তাহলে 12 কার্বনের 12, কার্বন আছে একটা, আর এখান থেকে 44। দেখো তো এখান থেকে ভরটা কত আসবে, আমার আসতেছে 27.27। হ্যাঁ, ইয়াস, আমাদের সাথে এটা মিলে গেছে, মানে পার্সেন্টেজ পরে আমি বের করলাম, ব্যাক ক্যালকুলেশন করে দেখলাম যে এই পার্সেন্টেজটাই আসতেছে, এইটাই আসতেছে। তার মানে যেহেতু আমি মিলাইতে পারছি, তাহলে এইটাই কি হবে আমাদের ফাইনাল অ্যান্সার এই অংশের জন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন, একটি হাইড্রোকার্বনে কার্বনের পরিমাণ এত পার্সেন্ট হলে যৌগটির স্থূল সংকেত কোনটি? কার্বন যদি এত পার্সেন্ট হয়, খেয়াল করো, তাহলে বাকিটা অবশ্যই হাইড্রোজেন। তাহলে আমরা এখন এখানে স্থূল সংকেতটা কিভাবে বের করবো, আমরা নেক্সট স্টেপে খেয়াল করো। তাহলে কার্বন কত পার্সেন্ট আছে, 85.71। তাহলে হাইড্রোজেন কত হবে, 100 থেকে এটা আমরা বাদ দিয়ে দেবো, তাই না? 100 থেকে এটা আমরা বাদ দিয়ে দেবো। সো 85.71 মাইনাস 100, 14.29। তাহলে কার্বন আছে 14, হাইড্রোজেন আছে 14.29। এবার কার্বনকে ডিভাইড করে 12 দ্বারা, হাইড্রোজেনকে ডিভাইড করে 1 দ্বারা, তাহলে 1 দ্বারা করলে কত আসবে, 14.29 আসবে। কার্বনকে যদি আমরা 12 দ্বারা ডিভাইড করি, 85.71 ভাগ 12, 7.14। খেয়াল করো 7.14, তাহলে এটা হচ্ছে 14, এটা 7.14। এবার 7.14 দ্বারা ভাগ করো, এটাকেও 7.14 দ্বারা ভাগ করো, তাহলে কত আসবে 2, আর এখানে কত আসবে 1, তাহলে 1 2 CH2 হবে, অর্থাৎ সংকেতটি কি হবে, CH2 হবে, সংকেতটি হবে CH2। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে, যে একই স্থূল সংকেত বিশিষ্ট যৌগ হলো, মানে স্থূল সংকেত সেম, আণবিক সংকেত হয়তো আলাদা, C2H4 C3H6। দেখো এটাকেও 2 দিয়ে ডিভাইড করা যায়, এটাকেও 2 দিয়ে ডিভাইড করা যায়, এটাকেও 3 দিয়ে ডিভাইড করা যায়, এটাকেও 3 দিয়ে ডিভাইড করা যায়। সো 1 সত্যি, 2 সত্যি, তার মানে 1 সত্যি। ঠিক আছে, মানে 1 এবং 2 নম্বর অপশনটি সঠিক। যেহেতু এটা বহুপদী সমাপ্তি সূচক, তাহলে এই জন্য আমাদের ফাইনাল অ্যান্সারটি কত হবে, 73। ফাইনাল অ্যান্সারটি হবে ক নাম্বার। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নাইট্রোজেনের অক্সাইডে 21 গ্রাম নাইট্রোজেন এবং 36 গ্রাম অক্সিজেন কি করা হলো, বিক্রিয়া করা হলো। উভয় ভরের নাইট্রোজেনকে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করালে অ্যামোনিয়া তৈরি হয়। উক্ত ভরের নাইট্রোজেনকে, তার মানে 21 গ্রাম নাইট্রোজেনকে যদি আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি, তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। উদ্দীপকের অক্সাইডের স্থূল সংকেত কোনটি, স্থূল সংকেত কোনটি? তো চলো এটা আমরা বের করি। দেখো নেক্সট প্রশ্ন যেটা বললাম, যে নাইট্রোজেনের অক্সাইডের 21 গ্রাম নাইট্রোজেন ও 36 গ্রাম অক্সিজেন বিদ্যমান, উক্ত ভরের নাইট্রোজেনকে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করা হলো। কোশ্চেনটা হলো উদ্দীপকের অক্সাইডের স্থূল সংকেত কোনটি? এই যে আমাকে যে তথ্য দিচ্ছে যে 4 গ্রাম, আমার কাছে 21 গ্রাম নাইট্রোজেন রয়েছে, 36 গ্রাম অক্সিজেন রয়েছে। তাহলে ফার্স্টে আসো, এখানে আমাদের শতকরা সংযুতি সবার আগে বের করতে হবে। শতকরা সংযুতির একটা সূত্র হলো যে নিজস্ব পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ, নিজস্ব পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ। এখন দেখো নাইট্রোজেন আছে কতটুকু, নাইট্রোজেন আছে 21 গ্রাম, তাহলে 21 ডিভাইডেড বাই 21 প্লাস 36 ইন্টু 100। আর অক্সিজেন আছে কত গ্রাম, অক্সিজেন রয়েছে 36 গ্রাম, সো উপরে হবে নিজেরটা, তাহলে 36, আর নিচে হবে টোটালটা, সো 21 প্লাস 36 করে আমরা এইখান থেকে ফার্স্ট এদের শতকরা সংযুতি বের করলাম। তাহলে শতকরা সংযুতির মান কত আসলো, 36.84 নাইট্রোজেনের, আর 63% আসলো অক্সিজেনের। নেক্সট দেখো এটাকে কত দ্বারা ডিভাইড করা হচ্ছে, 14, আর এটাকে 16। কেন, নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করি আমরা, যেটা মনে আছে। সো আমরা 14 আর 16 দ্বারা ভাগ করলাম, ভাগ করে আমরা এখান থেকে ফলাফল পাচ্ছি 2.63, আর ওর জন্য পাচ্ছি 3.93। তো নেক্সট শর্ত কি ছিল, যে সব থেকে ছোট ফলাফল দ্বারা বাকিদেরকে ভাগ করবো। সো দেখো সব থেকে ছোট ফলাফল দ্বারা বাকিদেরকে ভাগ করছি, কত আসলো 1, আর এখানে কত আসছে 1.5। সো হিসাব করো, এই 2 কিন্তু আমরা আগে দেই নাই, 2টা আমরা পরে দিয়েছি। ফার্স্টে আসছিল আমাদের 1, এখানে আসছিল 1.5। এরপরে যেহেতু আমাদের কোনো পরমাণুর সংখ্যা ফ্র্যাকশন হয় না, 1.5 মানে কি, একটা ভগ্নাংশ, এটা তো হওয়া সম্ভব না। ফলে আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, 2 দিয়ে গুণ দিয়ে দিলে হাইড্রোজেন, ধরি নাইট্রোজেন কয়টা হবে, 2টা হয়ে গেল, আর অক্সিজেন কয়টা হয়ে গেল, 1.5 into 2 = 3 হয়ে গেল। সো আমাদের যৌগটা কত হবে, N2O3, N2O3। ওকে, সো আশা করতেছি তোমরা এইটুকু পার্ট বুঝতে পেরেছো। আচ্ছা, আমি যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্নে। তাহলে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটা কত হবে, গ নাম্বার N2O3। নেক্সট প্রশ্ন, যে একটি যৌগে কার্বন 92.3%, হাইড্রোজেন 7.7%, যৌগটির স্থূল সংকেত কোনটি? যৌগটির স্থূল সংকেত কোনটি হতে পারে? আচ্ছা, সো আগের মতোই করে করো। আচ্ছা, আমি এখান থেকে কিছু একটু হেল্প নেই, 12 দ্বারা ভাগ দেই, 1 দ্বারা ভাগ দেই, তাহলে 12 দ্বারা ভাগ করলে কত আসবে দেখো, 92.3 ভাগ 12,
92.3 ভাগ 12 7.69। তাহলে আমরা ধরে নিলাম কার্বন আসছে কত 7.69। হাইড্রোজেন কত আসবে? হাইড্রোজেন আসবে 7.7। আচ্ছা ও সরি, হ্যাঁ 1 দ্বারা ভাগ করলে তো 7.7ই আসবে। এবার এই দুইটার মধ্যে দেখো এই দুটো কিন্তু একদম খুবই ক্লোজ, 7.69 আর 7.7 একদম কাছাকাছি ভ্যালু। তার মানে তুমি এটাকে 7.7 দিয়েই ভাগ দাও, এটাকে 7.7 দিয়েই ভাগ দাও, তাহলে কত আসবে 1, এখানে কত আসবে 1। সো এইভাবে আসলে আমাদেরকে স্থির সংকেত নির্ণয় করতে হয়। সো দেখো যে এখানে ক নাম্বারটা সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সারটি কত হবে? সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। ওকে, সো যাচ্ছি আমি নেক্সট আইটেমগুলোতে যাচ্ছি। দেখো আচ্ছা, গ্লুকোজের স্থূল সংকেত কোনটি? গ্লুকোজের অরিজিনাল সংকেত কোনটা? দেখো গ্লুকোজের C6H12O6। আচ্ছা, এবার 2 দ্বারা 6 দ্বারা যদি ডিভাইড করে দেই তাহলে কত হচ্ছে CH2O। তাহলে গ্লুকোজের স্থূল সংকেত কোনটি হবে? গ নাম্বার। কোনটি হবে? গ নাম্বার। আচ্ছা নেক্সট, কোন দুটি যৌগের স্থূল সংকেত একই? কোন দুটি যৌগের স্থূল সংকেত একই, মানে দুইটা যৌগ দুইটা বাট এদের স্থূল সংকেত সেম। আচ্ছা কি বলতেছে দেখো, আচ্ছা প্রশ্ন ছিল কোন দুটি যৌগের স্থূল সংকেত একই, স্থূল সংকেত সেম। তো এটা সঠিক অ্যান্সার হবে গ নাম্বার। দেখো গ্লুকোজ ও অ্যাসিটিক অ্যাসিড, এখন গ্লুকোজের আণবিক সংকেত C6H12O6, 6 দ্বারা ডিভাইড করো CH2O। আবার অ্যাসিটিক অ্যাসিডের আণবিক সংকেত C2H4O2, 2 দিয়ে যদি ডিভাইড করি এখান থেকে পাচ্ছি CH2O। তাহলে বলা যায় দুইটা যৌগের স্থূল সংকেত একই। নেক্সট প্রশ্ন যাচ্ছি, দেখো হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেন পরমাণু সমূহের অনুপাত 1:2:1 এবং আণবিক ভর 90 হলে যৌগটির আণবিক সংকেত কোনটি? আচ্ছা তাহলে এখান থেকে দেখো আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বলতেছে, অনুপাত কত? হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন 1 অনুপাত, তাহলে হাইড্রোজেন তারপরে কি কার্বন তারপরে অক্সিজেন। এখন আণবিক ভর বের করো। হাইড্রোজেন কত 1, কার্বন কত 12, অক্সিজেন 16 × 2 32। তাহলে এখান থেকে টোটাল ভর কত আসলো দেখো 32 আর 33 35 45, ভর কত পাচ্ছি 45। তাহলে আমাদের আণবিক ভর 90, তাহলে এন এর মান কত দেখো, এন এর মান 90 ভাগ 45, তাহলে এন পাচ্ছি কত 2, এন পাচ্ছি 2। তাহলে বলতেছে যে যৌগটির আণবিক সংকেত কোনটি? তাহলে এখন লেখো HCO2 এখানে ব্র্যাকেট দিয়ে 2, তাহলে এখান থেকে পাচ্ছি কি H2C2O4, H2C2O4 গ নাম্বারটা। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কত হবে? গ নাম্বার। সঠিক অ্যান্সার কত হবে? গ নাম্বার। আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটি যৌগের আণবিক ভর 180 এবং স্থূল সংকেত CH2 হলে যৌগটির আণবিক সংকেত কোনটি? এটা এক সন্দেহে মানে নিঃসন্দেহে গ্লুকোজ, যেহেতু 180 বলছে 180, তাহলে C6H12O6, এটা খ নাম্বার। এটা খ নাম্বার হয়ে যাবে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে, এটা সঠিক অ্যান্সার খ নাম্বার। আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কোন যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই? কোন যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত কি হবে? সেম হবে। তাহলে আমরা এখান থেকে অ্যান্সার পাচ্ছি কি দেখো অ্যামোনিয়া। অ্যামোনিয়া কেন বলো তো অ্যামোনিয়া? কারণ অ্যামোনিয়ার সংকেত NH3, যেটাকে কোনো কমন সংখ্যা দ্বারা ডিভাইড করা যাচ্ছে না, কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। তো যেহেতু কোনো কমন সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারতেছি না, তাহলে এটার আণবিক সংকেত এবং স্থূল সংকেত কি হবে? সেম টু সেম হবে। তো আমাদের এই পর্বের যে এমসিকিউগুলো ছিল আমরা সেই এমসিকিউগুলো সমাধান করলাম। আশা করতেছি তোমরা এইটুকু প্রপারলি বুঝতে পেরেছো।